লজ্জা করে না তোমার? নিজের বৌদির দিকে এভাবে তাকিয়ে আছো? আরে না বৌদি, তুমি ভুল বুঝছো আমায়। আমার তো খিদে পেয়েছিল, তাই তোমাকে ডাকতে এসেছিলাম এখানে। এবার তোমার দাদাকে বলবো, আর উনি ঠিক করবেন যে এই বাড়িতে তুমি থাকবে না, আমি। আমাদের এই সমাজে দেওর আর বৌদির সম্পর্ককে একটা পবিত্র সম্পর্ক বলে মানা হয়। এই অবস্থায় দাঁড়িয়ে কেউ সমস্ত মর্যাদাকে লঙ্ঘন করে এরকম নোংরা কাজ কি কেউ করতে পারে? নিজের বৌদিকেই লুকিয়ে লুকিয়ে দেখা তার নোংরা মনোবৃত্তির দিকে ইশারা করছিল, নাকি ওর বৌদি যেটা ভাবছিল সেটা শুধুমাত্র একটা ভুল ধারণা ছিল? নমস্কার, আমি বিনয় আনন্দ, আর ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আসুন আমি আপনাদের এখন নিয়ে যাব এই ঘটনার সঙ্গে জড়িত ক্ষেত্র ইউপির গাজিয়াবাদ জেলাতে, যেখানে একটা পরিবারের কিছু সদস্য এমন এক ষড়যন্ত্রকে বাস্তবায়িত করেছিল যা এতটাই ভয়ঙ্কর যে আপনাদের কল্পনার বাইরে। দিদি, কোথা থেকে কিনলি রে এত সুন্দর সুন্দর চুড়ি? আর এই লিপস্টিক? হাত দিবি না আমার লিপস্টিকে। আচ্ছা, তো দিদি তুই আবার বাবার পকেট থেকে টাকা চুরি করে এইসব জিনিস কিনছিস, তাই না? দাঁড়া, এক্ষুনি বাবাকে বলছি। তুই একটা কথা বল, আমাকে দেখে কি তোর চোর মনে হয়? কতবার বলেছি যে বাবার পকেট থেকে টাকা নিলে সেটাকে চুরি বলে না। আর তুই এখন স্কুলে যা যা। সবিতা, দেখ মা, নিধিকে আজ তুই স্কুলে দিয়ে আসবি। আমার একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে বাবা। দিদি, এত সেজেগুজে আসলি কেন বলতো তুই? সবাই আমাদের দিকে তাকাচ্ছে। তাকাতে দে। কাকু, কোনো নতুন ড্রেস এসেছে? কি করবে জেনে মা তুমি? তুমি তো কোনোদিনই কিছু কেনো না, শুধু দরদাম করে মাথাটা খারাপ করে দিয়ে যাও আমার। একদিন পুরো দোকানটাই কিনে নেব, দেখো তুমি। হ্যাঁ ঠিক আছে, সে নিয়ক্ষণ। এখন বৌনির সময়, যাও এখান থেকে যাও। চুপ, চল। আরে দাদা, প্রণাম দাদা। কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। আরে বাবা, ভালো থাকো বাবা, ভালো থাকো। অনেকদিন বাদে ছুটি পেলে তুমি? হ্যাঁ বাবা, তুমি তো জানোই যে গ্যারেজে আমার কত কাজ থাকে। আমি তো আগেই জানতাম বাবা, দাদা অবশ্যই আসবে। অন্য সময় দাদা আসুক বা না আসুক, কিন্তু আমার কলেজের ফিস দেওয়ার যখন লাস্ট ডেট চলে আসে, তখন দাদা ঠিক চলে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা দুজনে কথা বলো, আমি একটু শঙ্করের দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি। এই তুই এদিকে আয়। তোর পড়াশোনা কেমন চলছে বল? চলছে দাদা, ভালো চলছে। কি ব্যাপার লক্ষণলাল, আজকে এত কাজু বাদাম নিচ্ছ? কেন নেব না ভাই, 7 মাস পর আমার ছেলে রাকেশ বাড়ি ফিরেছে, তাই ভাবলাম আমি নিজের হাতে পায়েস তৈরি করে ওকে খাওয়াবো। আমি তোমায় বলছি লক্ষণলাল, ওর বিয়েটা এবার তুমি দিয়েই দাও। ও শহর কেন, বাড়ি ছেড়েও যাবে না কখনো। আরে ছেলের বিয়ের জন্য একটা ভালো পাত্রীও তো চাই। হ্যাঁ কাকু, আরে কবিতা মা, আজ এদিকে কি মনে করে? আসলে কাকু এখান দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। আর পুরাণ কেমন আছে? একদমই ঠিক নেই কাকু। দেখো না, বাড়ির সব কাজ আমাকে দিয়েই করায়। আরে মা, তুমি তো বড় হয়ে গেছো, সংসারের সব কাজ শিখে নাও, না হলে শ্বশুর বাড়িতে গেলে সেখানকার লোকেরা কি বলবে? কাকু, তুমি বাবার হয়ে একদম কথা বলবে না। বিয়ে যখন হবে তখন দেখা যাবে। এখন আমি আসছি। আরে শোনো মা, এই চকলেট নাও। সবগুলো কিন্তু তুমি খেও না, বোনকেও দিও। ঠিক আছে, আসি কাকু। বেঁচে থাকো, ভালো থাকো। আরে মেয়েটা কি? আমার বন্ধু পুরনের মেয়ে কবিতা। আগে আমার এই দোকানটা ওদের পাড়াতেই ছিল, তখন থেকেই চিনি ওদের। শঙ্কর, আমার রাকেশের জন্যে এই মেয়েটা কেমন হবে? আরে খুব ভালো লক্ষণলাল, আমার তো মনে হয় কবিতার থেকে ভালো মেয়ে তুমি পুরো গাজিয়াবাদে খুঁজে পাবে না। আরে পুরনদা, লক্ষণদা আমাকে যখনই বললেন যে উনি কবিতা মাকে ওনার বাড়ির বউ বানাতে চান, আমি সোজা ওনাকে এখানে নিয়ে চলে এলাম। শুভ কাজে দেরি করা উচিত নয়। রাখ মা।
সবিতা মা, নমস্কার করো। রাকেশ কয়েক বছর ধরে চণ্ডীগড়ের একটা বড় গ্যারাজে সুপারভাইজারের কাজ করে, মাইনে করি ভালোই পায়, আর নিজেদের পৈতৃক বাড়িও আছে এখানে। শঙ্করদা, তুমি তো আমাকে অনেক দিন ধরেই চেনো। অনেক পরিশ্রম করে শুধু মেয়ে দুটোকে বড়ই করতে পেরেছি। এখনো পর্যন্ত নিজের বাড়ি করে উঠতে পারিনি। এই অবস্থায় দেনা পাওনা তো। দেনা পাওনার চিন্তা আপনি একদম করবেন না পূরণবাবু। আপনার মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, আর আমার ছেলে রাকেশের জন্য এর চেয়ে ভালো মেয়ে আর পাবো না। আপনি শুধু ওদের দুজনের বিয়ের ব্যবস্থাটা করে ফেলুন। আমার মেয়ের সৌভাগ্য যে আপনার বাড়ি বউ হতে চলেছে। আরে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ, আজ আমার মেয়ের বিয়ে ঠিক হলো। বাবা, আমি বিয়ে করব না। আমি এই বাড়িতেই থেকে তোমার আর বোনের খেয়াল রাখবো। আরে পাগল হয়ে গেলি নাকি? দেখ মা, এত ভালো একটা সম্বন্ধ আর তুই না করছিস? মা, আমাদের ভাগ্য খুব ভালো। আমাদের আর কি চাই? ছেলে শহরে থাকে, গ্যারেজের মধ্যে বড় সুপারভাইজার, আর এখানে ওদের নিজের বাড়িও আছে, আর তার ওপরে শাশুড়িও নেই। পুরো বাড়িতে তুই রাজত্ব করবি। উপযুক্ত মেয়ে যদি এই বয়সে বাড়িতে বসে থাকে, তাহলে সমাজ কি বলবে? এটাই তো বলবে যে মা মরা মেয়ে, তাই বাবা ওর খেয়ালই রাখে না। সমাজে সবাই আমাকে থুথু করবে। বাবা, কার এত সাহস যে তোমাকে কথা শোনাবে? হ্যাঁ, চলো, এর মানে হলো দিদি রাজি আছে। একজন বাবার কাছে বিয়েতে মেয়ের কন্যাদান করা তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। কিন্তু এই পণ প্রথা এই পবিত্র সম্পর্কে সবচেয়ে বড় বাধা। আর সেই জন্য যখন কোনো পিতা কোনো রকম পণ ছাড়াই তার মেয়েকে বিয়ে করতে রাজি আছে এমন একজন ছেলেকে খুঁজে পায়, তখন এর থেকে বড় খুশির খবর একজন পিতার কাছে আর কিছুই হতে পারে না। যে কোনো পিতাই এই ব্যাপারটা জানেন, পণ না নিয়েই যে তার জামাই হয়েছে সে তার মেয়ের সত্যিকারের জীবনসাথী হতে পারে, কারণ সে লোভী কখনোই নয়। আর হয়তো এই ব্যাপারটা বুঝতে পেরেই কবিতা ওর বাবার সিদ্ধান্তকে মেনে নিয়েছিল আর রাকেশকে বিয়ে করার জন্য হ্যাঁ বলেছিল। পণ না নিয়ে হওয়া এই বিয়েতে পরবর্তীকালে কি হতে চলেছে সেটা কেউই জানতো না। আসুন দেখা যাক কবিতা আর রাকেশের বিয়ে হওয়ার পর ওদের কি হয়েছিল। সত্যি আমি খুব ভাগ্যবান যে তোমার মতন একটা মিষ্টি বউ পেলাম। এবার দেখো না, এটা কিন্তু বাবার জন্যই সম্ভব হলো। যদি ওই দিন শঙ্কর কাকুর দোকানে বাবা তোমাকে না দেখতো, তাহলে কি আমার ভাগ্যে এরকম মিষ্টি একটা বউ জুটতো? এবার সব ধন্যবাদ বাবাকেই দেবে তুমি। যদি আমি সেদিন শঙ্কর কাকুর দোকানে না যেতাম, তাহলে না বাবা আমাকে দেখতো আর না আমাদের বিয়ে হতো। সত্যি। আর আমি চণ্ডীগড়ে যেতে চাই, কবে নিয়ে যাবে? কবিতা, এই মুহূর্তে এটা সম্ভব নয়। এবার দেখো না, অমিতের পড়াশোনার পুরো দায়িত্বও কিন্তু আমার ওপর। আর এমন একটা সময় অন্য একটা শহরে গিয়ে নতুনভাবে জীবন শুরু করা একেবারেই সম্ভব নয়। কিন্তু আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। হ্যালো, হ্যাঁ অমিত বলছি আঙ্কেল। হ্যাঁ, সব ঠিক আছে, পড়াশোনাও ঠিকঠাক চলছে, বাবাও ভালো আছে। হ্যাঁ, দাদাকে ডাকছি আমি এক্ষুনি। দাদা, দাদা অরোরা আঙ্কেল ফোন করেছেন। হ্যাঁ হ্যাঁ দে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই চণ্ডীগড়ের জন্য বেরোচ্ছি, আপনি চিন্তা করবেন না। খান্না স্যারের গাড়ি সার্ভিস করে আমি ঠিক টাইম মতো পৌঁছে দেবো, আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে বাবা? অরোরা বাবু কি বললেন? ওই আসলে বাবা আমাকে আজকেই বেরোতে হবে। খান্না স্যারের গাড়ি এসেছে, উনি আমাদের অনেক পুরনো কাস্টমার, তাই ওনার গাড়িটা সার্ভিস করে ওনার কাছে পৌঁছে দিতে হবে।
কবিতা, এরকম চোখের জল ফেলে আমাকে বিদায় জানাবে? তাহলে আমার কাজে কি করে মন বসবে? আমাদের বিয়ে মাত্র 4 দিন হয়েছে আর তুমি আজই চলে যাবে বলছো? আমি তোমায় ছাড়া কি করে থাকবো? আমার একদম এখানে ভালো লাগবে না। সরি দাদা, ওই হ্যাঁ, বাইরে তোমার জন্য অটো অপেক্ষা করছে। ঠিক আছে, তুই এগো, আমি যাচ্ছি। হ্যাঁ দাদা। বোঝার চেষ্টা করো না, যাওয়া যাক। চলো। বাহ বৌমা বাহ, কি ভালো রান্না করেছো তুমি। তোমার হাতে রান্না খেয়ে আমার রাকেশের মায়ের কথা মনে পড়ে গেল। উনি তো ডাল এইরকমই সাঁতলাতেন। বাবা আরেকটু ডাল দিই? না বৌমা না, আমার পেট একেবারে ভরে গেছে। অমিত আরেকটু ডাল দিই? অমিত, হ্যাঁ 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 ডাল। হ্যাঁ বৌদি। এই মনটা নিজের পড়াশুনোর দিকে দাও। বাবা 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 বাবা, আস্তে আস্তে বাবা, ওঠো। বাবা, বাবা তুমি ঠিক আছো তো? মামা এই নিন জল খান। অমিত, অমিত, বাবা তুমি ঠিক আছো তো? বাবা আপনি ঠিক আছেন তো? আরে আমি কিছু দেখতে পাচ্ছি না বাবা আমি কিছু দেখতে পাচ্ছি না আমি কিছু দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? লক্ষণ বাবু, আপনি এমআরআই আর বিপি টেস্ট করিয়ে নিন। হতে পারে আপনার মাথায় চোট লাগার জন্যে আপনার চোখের দৃষ্টি চলে গেছে। বিপি টেস্টটা করালে আমি জানতে পারবো যে আপনার চোখের দৃষ্টিশক্তি কতটা বাকি আছে। ডাক্তারবাবু, এতে কিরকম খরচ পড়বে? এই 10-15 হাজার টাকার মতো পড়বে। হ্যাঁ, আরও যদি টেস্ট করতে হয় তাহলে খরচাটা কিছুটা বাড়বে। ডাক্তারবাবু, আপনি তো জানেনই আমার বাড়ির কি অবস্থা। ডাক্তারবাবু, আপনি কিছু ওষুধ লিখে দিন। এখন বরং আমি ওষুধ খেয়েই চালিয়ে নেব, পরে আমি বাকি সমস্ত টেস্ট করিয়ে নেব। না লক্ষণবাবু, টেস্ট না করিয়ে ওষুধ খাওয়াটা একদম ঠিক না, কারণ পরে এর জন্য কমপ্লিকেশন হতে পারে। হ্যালো। হ্যালো রাকেশ, আজ বাবা সিঁড়ি থেকে পড়ে গেছেন। কি করে? এখন ডক্টর ওনাকে দেখছেন। ওনার মাথায়ও চোট পেয়েছেন আর উনি কিছু দেখতেও পাচ্ছেন না। কবিতা, তুমি বাবার খেয়াল রাখো। আমি অরোরা স্যারের সঙ্গে কথা বলে আজই ওখানে পৌঁছচ্ছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। বাবা, তুমি আমার কথাটা শোনো। তুমি আজই আমার সাথে চণ্ডীগড়ে চলো। আমি সমস্ত চেক আপ ওখানেই করাবো। টাকার চিন্তা তুমি একদম করো না। আমি অরোরা স্যারকে ফোন করে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ বাবা, ও একদম ঠিক বলছে। আরে বাবা, ডাক্তারবাবু যে সমস্ত ওষুধ লিখে দিয়েছেন সেগুলো আমি আরও কিছুদিন খেয়ে দেখি না। যদি ওই ওষুধে কাজ না হয় তারপর না হয় আমি তোমার সঙ্গে চণ্ডীগড়ে চলে যাব। কেন জেদ করছো বাবা? চলে যান না ওর সঙ্গে চণ্ডীগড়। দেখো বৌমা, আমার চোখের দৃষ্টি না হয় চলে গেছে, কিন্তু আমার দৃষ্টি তো তোমরাই, তাই না? দেখো, আমার চিন্তা তোমরা করো না। ভগবান যদি চায় তো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি যদি এটাই চাও তাহলে তাই হবে। কিন্তু তুমি আমাকে একটা কথা দাও, সমস্ত ওষুধগুলো তুমি টাইমলি খাবে। হ্যাঁ।
যখন থেকে এসেছো বাবা বাবা, একটু আমার খবরও নাও। তা তোমার এরকম কেন মনে হয় যে আমি তোমার খেয়াল রাখি না? তুমি যদি আমার কথা ভাবতে তাহলে 2-4 দিন আরো থাকতে। আরে কবিতা, এখন আমার দেরি হয়ে যাচ্ছে, এই অভিযোগগুলো পরে করে নিও। দেখো, আমি গ্যারেজে বলে এসেছি যে বাবাকে দেখেই খুব তাড়াতাড়ি ফিরে আসবো। প্লিজ এরকম করো না, আমার বাসের টাইম হয়ে গেছে। না, আমি তোমাকে যেতে দেব না। দাদা, অটো এসে গেছে। হ্যাঁ, আসছি। প্লিজ কবিতা, একটু বোঝার চেষ্টা করো আর নিজের খেয়াল রেখো। আরে বাবা, আপনি এখানে? হ্যাঁ বৌমা, আমার ছড়ি আমি খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খুঁজছি আমি। তোমাকে আমি ডাকলাম কিন্তু তুমি সাড়া দিলে না, ভাবলাম আমি বরং খুঁজে দেখি। আরে বাবা, আপনিও না লাঠিটা যেখানে সেখানে ভুলে আসেন। আজ সকালেই আপনি হলে ফেলে রেখেছিলেন, তাই আমি ঠিক করে রেখে দিয়েছিলাম। এই নিন বাবা। আচ্ছা বাবা দাঁড়ান, আমি ছেড়ে আসছি। আর বাবা, এরপরে যদি কোথাও যেতে হয় বিনা সাহায্যে কোথাও যাবেন না। আসুন বাবা, আমি আপনাকে ছেড়ে আসছি, আসুন। বাবা, চা দাও। আরে লক্ষণ দাদা, কেমন আছেন? ও সীমা, তুমি? সব ঠিক আছে। প্রণাম। বেঁচে থাকো মা, সর্বদা সুখে থাকো। আরে কত ভালো বৌমা পেয়েছো লক্ষণদা। আর ওইদিকে আমার বউটা একদম ফাঁকিবাজ। আরে নাতির মুখ দেখাতে 6 বছর অপেক্ষা করালো, জানেন তো? আচ্ছা, তাহলে তোমার নাতি হয়েছে? আর সেই খুশিতেই আমরা একটা অনুষ্ঠান করছি আমার নাতির জন্মদিনের। আর আপনাকে সপরিবারে আসতে হবে। কি আর বলবো সীমা, তুমি তো আমার বাড়ির অবস্থা ভালো করেই জানো। অমিত তো কলেজ নিয়েই ব্যস্ত। দেখো, আমরা সবাই হয়তো যেতে পারবো না, কিন্তু আমার এই যে বৌমা নিশ্চয়ই যাবে। দেখো বৌমা, আমি কিন্তু আর কোনো কথা শুনতে চাই না। এখন লক্ষণদা তো বলেই দিয়েছেন, সেদিন তোমায় আসতেই হবে কিন্তু। হ্যাঁ কাকিমা, অবশ্যই। আচ্ছা লক্ষণদা, এখন আমি আসছি। হ্যালো, আজ এত সকালে হঠাৎ আমার কথা মনে পড়লো? জানো, আজ সীমা কাকিমা এসেছিলেন ওনার নাতির জন্মদিন নিমন্ত্রণ করতে। তাই নাকি? এটা তো খুবই আনন্দের খবর। হ্যাঁ, আর উনি পার্টির জন্য একটা বড় হল বুক করেছেন। আরে বাহ। শোনো না, আজ পর্যন্ত আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু আজ চাইছি। বিয়ের অনেক দিন পরে একটা বড় পার্টিতে যাওয়ার সুযোগ পাওয়া গেছে। আর পরার জন্য ভালো একটা শাড়িও নেই। বেশি না, মাত্র 10,000 টাকা আমাকে পাঠাও। আমি একটা ভালো দেখে শাড়ি আর কিছু মেকআপের জিনিস কিনে নেব, ঠিক আছে? কবিতা, তুমি তো জানোই যে বাবার চিকিৎসার জন্য কত খরচ হচ্ছে। আর বাবার চোখটা যদি ঠিক না হয় তাহলে আবার চেক আপ করাতে হবে। কোথা থেকে পাবো আমি এত টাকা? আর কিছুদিন ওয়েট করো, আমি তোমার জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়ে আসবো। এতদিন পর তোমার কাছে কিছু একটা চাইলাম, তুমি সেটাতেও না বললে। হ্যালো বৌমা। হ্যাঁ বাবা। আমায় আমার ঘরে একটু পৌঁছে দাও না। হ্যাঁ বাবা।
হ্যাঁ বৌমা, হ্যাঁ বাবা। ওই আমার খাটের নিচে একটা কাঠের বাক্স আছে, ওটা একটু তুলে নিয়ে এসো না। হ্যাঁ বৌমা, খোলো এটা। হ্যাঁ বাবা। বাবা, হ্যাঁ, এতগুলো টাকা আর এত গয়না, এগুলো এলো কোত্থেকে? আরে বৌমা, কবছর আগে আমি জমি বিক্রি করে এই টাকাগুলো পেয়েছিলাম। ভেবেছিলাম বুড়ো বয়সে কাজে লাগবে, কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম যে যার এত ভালো ছেলে রয়েছে আর যার এত ভালো বৌমা রয়েছে, তার বুড়ো বয়সে কিসের চিন্তা। হ্যাঁ বৌমা, তুমি ভালো ভালো শাড়ি কিনে নাও, সেই সঙ্গে পায়ের নুপুর কেনো, গয়নাগাটি কেনো, আর তোমার যা মন চায় কিনে নাও, ঠিক আছে বৌমা? আরে কবিতা, বিয়ে কবে হলো তোমার? কিছু মাস আগেই হয়েছে। আচ্ছা কাকু, কিছু ভালো শাড়ি দেখাও তো। আজও কি শুধু দরদামি করবে? তুমি দামের চিন্তা করো না, মেটেরিয়ালটা যেন ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো, এই দেখো নতুন ডিজাইন। এটা পরলে খুব ভালো দেখাবে তোমাকে। এটা প্যাক করে দাও। কত দাম এটার? 2500। ঠিক আছে। হ্যাঁ, এই নাও। এই নাও। বাবা, বাবা দেখুন না আজ আমি কি কি কিনে এনেছি। এই দেখুন বাবা, এই দেখুন এই শাড়িটা, আর দেখুন দেখুন, এই দেখুন আমার নতুন চুড়ি, দেখুন না বাবা, দেখুন, আর আমার নতুন সেট দেখুন বাবা, দেখুন। বাবা আজ আমি ভীষণ খুশি। শুধু সব সময় এরকম খুশি থেকো। হ্যাঁ, সীমার বাড়িতে এমন সেজেগুজে যাবে যাতে সবাই বুঝতে পারে যে তুমি লক্ষণ বাবুর বৌমা। হ্যাঁ বাবা, আজ আমি এমন ভাবে সাজবো যে সবাই তাকিয়ে থাকবে। অমিত, হ্যাঁ বৌদি। একটু শোনো। বৌদি, তোমাকে আজ দারুণ লাগছে। আচ্ছা শোনো, আমি সীমা কাকিমার ওখানে পার্টিতে যাচ্ছি, আমার ফিরতে একটু দেরি হয়ে যাবে, তাই তুমি আর বাবা দুজনেই খেয়ে নিও, ঠিক আচ্ছা, আছে? হ্যাঁ বৌদি। আমাকেও আমার বন্ধু রোহিতের বাড়িতে যেতে হবে, ওর বাড়িতে গ্রুপ স্টাডি করছি। সব বন্ধুরা ওখানেই আসবে, তাই বাবাকে খাওয়ানোর পর আমি ওখানে চলে যাব। ঠিক আছে, যাও। বৌদি, যদি তুমি বলো তো আমি তোমাকে বাইকে ছেড়ে দিয়ে আসি। আরে না না, সীমা কাকিমার ওখান থেকে গাড়ি আসবে, উনি হল অব্দি ছেড়ে দেবেন, তুমি বরং চলে যাও, কেমন? ঠিক আছে। ঠিক আছে। আরে বাবা, আপনি? আরে বৌমা, এসে গেছো? হ্যাঁ বাবা, আপনি এত রাত পর্যন্ত আমার জন্য জেগে আছেন? কি করব, সীমা কাকিমা আসতেই দিচ্ছিলেন না। কোনো ব্যাপার নয় বৌমা, কোনো ব্যাপার নয়। আচ্ছা, আপনি খাবার খেয়ে নিয়েছেন? হ্যাঁ, খাবার তো খেয়ে নিয়েছি, কিন্তু ওষুধটা খাইনি। আসুন, আপনার ঘর এসে গেছে, আসুন বসুন। ঠিক করে বসুন। এই নিন বাবা ওষুধ, এই যে জল, খেয়ে নিন।
বাবা কিছু চান? বাবা, আপনি দেখতে পাচ্ছেন? বাবা, আপনি অন্ধ নন? বাবা, আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল তো আমি সেদিনই হয়েছিলাম, যেদিন আমি তোমায় প্রথম দেখেছিলাম। আর সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমার বিয়ে আমার ছেলে রাকেশের সঙ্গেই দেব। আর আমি আমার পরিকল্পনাতেও সফল হলাম, কিন্তু আমার আসল ইচ্ছে পূরণ হলো না। তখন আমি একটা বুদ্ধি খাটালাম। তোমার কাপড় বদলানো থেকে শুরু করে সব সময় তোমার উপর আমার নজর ছিল। ব্যাস, শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম কবিতা। এই বাড়ি, এই সম্পত্তি, টাকা পয়সা সবকিছু তোমার কবিতা। কবিতা, কবিতা, তোমার আমার যে সম্পর্ক তৈরি হবে সেটা কেউ জানতে পারবে না। আর তুমি জানো আমার অ্যাকাউন্টে কত টাকা পয়সা আছে? আমি সব তোমায় দিয়ে দেবো, সব দিয়ে দেবো তোমায়। রানী করে রাখবো আমি তোমায় কবিতা, রানী করে রাখবো তোমায় কবিতা। ব্যাস একবার, একবার আমার কথা শোনো। ছাড়ুন বাবা, আমাকে যেতে দিন। আমার কথায় রাজি হয়ে যাও। রাকেশের জন্য তুমি কতদিন অপেক্ষা করবে? আরে ও কত মাস বাদে বাড়িতে আসে। আর একজন বিবাহিত মেয়ের স্বামীকে ছেড়ে থাকার কষ্টটা আমি খুব ভালো করে বুঝতে পারি। কবিতা, কবিতা, কেউ জানতেও পারবে না যে তোমার আমার মধ্যে কি সম্পর্ক আছে। আমার সব সম্পত্তি আমি তোমার নামে করে দেবো। শ্বশুর আর পুত্রবধূর সম্পর্ক একজন বাবা এবং তার মেয়ের সম্পর্কের মতনই পবিত্র, কিন্তু এই সম্পর্ককেই লক্ষণলাল আর কবিতা অপবিত্র করে তুলেছিল। যদি কবিতা চাইতো তাহলে ও লক্ষণলালের বিরোধিতা করতে পারত। লক্ষণলালের পর্দা ফাঁস করে ওর ঘৃণ্য মানসিকতার ব্যাপারে ও ওর স্বামী রাকেশকে বলতে পারত, অথবা নিজের দেওর অমিতকে জানাতে পারত। কিন্তু কবিতা এমনটা করেনি। কবিতা একজন সুযোগ সন্ধানী মেয়ে ছিল। ও এটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে রাকেশের কম উপার্জনে নিজের চাহিদা কোনো মতেই পূরণ করতে পারবে না। সেই জন্যেই কবিতা তার সমস্ত লজ্জা শরম জলাঞ্জলি দিয়ে লক্ষণলালের সঙ্গ দেওয়াই উচিত বলে মনে করল। অমিত, তাড়াতাড়ি এসো। হ্যাঁ বৌদি। বাহ, আলুর পরোটা। হ্যাঁ, বাবা ভালোবাসেন তো। হ্যাঁ, বাহ বৌদি, খুব টেস্টি হয়েছে। সত্যি তোমার হাতে জাদু আছে। বৌমা, একটু এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি খাও, আমি দেখছি। হ্যাঁ, কি করছো তুমি? বাইরে অমিত হলে বসে আছে। আরে ও ওখানেই বসে থাকবে, এখানে আসবে না। আরে বোঝার চেষ্টা ও করো। এসে পড়বে, তুমি আরে ছাড়ো আমাকে। বৌদি, আমি কলেজে যাচ্ছি। ঠিক আছে। দেখলে তো, চলে গেছে না? এখন আমি তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি। এখন আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারি না কবিতা। এই মোবাইল। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারছি না। কি করে বলি রাতগুলো কিভাবে কাটে। বৌদি, ওই ওষুধটা আমায় দাও তো। বৌদি তুমি এদিকে আর ওদিকে কিচেনে কিছু একটা পুড়ছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যাঁ যাও। এই যে। আরে বাবা, আমি আসছি। হ্যাঁ 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 বাবা, তুমি এসো। বৌমা, আমাকে একটু বাথরুমের কাছে নিয়ে চলো তো। হ্যাঁ বাবা, চলো। এসো বাবা।
আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এখন থেকে তোমার খেয়াল আমি রাখবো। এমনিতেও কলেজে ছুটি পড়ে গেছে, এখন থেকে তোমার দেখাশোনা আমিই করব। এই অমিতের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। খিদে পেয়েছে, যাই বৌদিকে গিয়ে বলি। লজ্জা করে না তোমার? নিজের বৌদির দিকে এভাবে তাকিয়ে আছো? আরে না বৌদি, তুমি ভুল বুঝছো আমায়। আমার তো খিদে পেয়েছিল, তাই তোমাকে ডাকতে এসেছিলাম এখানে। এবার তোমার দাদাকে বলবো, আর উনি ঠিক করবেন যে এই বাড়িতে তুমি থাকবে না, আমি। বেরো এখান থেকে। লজ্জা করলো না তোর নিজের বৌদিকে নোংরা চোখে দেখতে? আমার কথাটা তো শোনো দাদা। কিচ্ছু শুনতে চাই না আমি, তুই চলে যা এখান থেকে, বেরো। দাদা তুমি যা ভাবছো সেরকম কিচ্ছু হয়নি। বাবা বাবা আমি সত্যি কথা বলছি, বৌদির ঘরে আমি ভুল করে ঢুকে পড়েছিলাম। বোঝাও না দাদাকে। বাবা ওকে বলে দাও ও যেন এখান থেকে চলে যায়, না হলে আজকে আমি খারাপ কিছু করে ফেলবো। চলে যায় এখান থেকে, আর কখনো মুখ দেখাবি না আমাকে। দাদা তুমি যেটা আজ আমার সাথে করলে, আমি তার প্রতিশোধ অবশ্যই নেব। আরে যা এখান থেকে। ছাড়বো না তোমাকে আমি। বাবা আমি ভাবছিলাম যে গ্যারেজের চাকরিটা ছেড়ে দিয়ে এখানেই ছোটখাটো একটা কাজ খুঁজে নেব। আরে বাবা, এত বড় শহর ছেড়ে তুমি এখানে কি কাজ করবে? আমার কথা আর ভাবতে হবে না। কবে আমার ডাক আসবে কে বলতে পারে। তুমি তোমার নিজের ভবিষ্যৎটা তো চিন্তা করো। বড় শহরে অনেক টাকা রোজগার করতে পারবে, এরপর তোমার ইচ্ছে। বৌমা হ্যাঁ বাবা। তুমি ওকে বোঝাও। কিন্তু বাবা, আপনাদের দুজনের মাঝে আমি কি বলি? বাবা তুমি ঠিক বলছো, আমিও ওই শহরে আমার ফিউচারটাকে দেখতে পাই, কিন্তু আজকে অমিত যে কাজটা করলো না। তুমি এত চিন্তা কেন করছো? সবাই আছে তো আমাদের সঙ্গে। তুমি শুধু মন দিয়ে নিজের কাজ করে যাও। তুমি আমাদের চিন্তা একদম করবে না। আরে বাবা, বৌমা ঠিকই বলছে। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। আর ওই অমিতকে আশেপাশে যদি কোথাও দেখতে পাও আমাকে সাথে সাথে ফোন করবে। আমি যা যা বলেছিলাম মনে রেখো, আর একদম ভয় পাবে না, প্রয়োজনে ফোন করবে। ঠিক আছে। অটো, ঠিক আছে আমি আসছি। আচ্ছা বাবা আসছি। হ্যাঁ বাবা, হ্যাঁ। টাটা। একে বলে এক ঢিলে দুই পাখি মারা। যদি তুই ফ্যাক্টরিতে কাজ করিস তাহলে পড়াশোনা কি করে চালাবি? সেসব তো আমি ম্যানেজ করে নেব, কিন্তু যদি ফ্যাক্টরিতে কোনো কাজ না করি তাহলে বাড়ি ভাড়া কি করে দেব? খাবার টাকা কি করে পাবো? দাদা তো বাড়ি থেকে বের করে দিল। এখন যা করার সব আমাকেই ম্যানেজ করতে হবে। একটা কথা আমি বুঝতে পারছি না অমিত, তোর বৌদি তোর ওপর মিথ্যে অভিযোগ এনে তোকে বাড়ি থেকে কেন বের করে দিল? অরোরা আঙ্কেলের ফোন? উনি কেন আমায় ফোন করছেন? হ্যালো অমিত, রাকেশের তো 3 দিন আগে চণ্ডীগড়ে আসার কথা ছিল। তোমার বাবাকেও 2 দিন ধরে ফোন করছি, মোবাইল সুইচ অফ বলছে। রাকেশকে তাড়াতাড়ি বলো আমাকে একটা ফোন করতে। হ্যাঁ আমি বলছি দাদাকে, এক্ষুনি আমি ফোন করছি। কি হয়েছে? আসলে দাদা যে গ্যারেজে কাজ করে তার মালিক অরোরা আঙ্কেল ফোন করেছিলেন। উনি বললেন যে দাদা 3 দিন আগে চণ্ডীগড়ে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখনো ওখানে পৌঁছয়নি। স্বামী এবং স্ত্রীর সম্পর্ক শুধুমাত্র বিশ্বাসের উপর নির্ভর করেই সারা জীবন কেটে যায়। আর হয়তো এই জন্যেই রাকেশ একজন দায়িত্বশীল
পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মতন মেয়ে পেয়েছিল বলে খুবই খুশি হয়েছিল। কিন্তু রাকেশ এটা জানতো না যে ওর অজান্তেই কবিতা ওর সঙ্গে প্রতারণা করছিল। একদিন অমিতের কাছে রাকেশের গ্যারেজ মালিকের কাছ থেকে ফোন এলো আর জানতে পারল যে রাকেশ 3 দিন আগেই বাড়ি থেকে বেরিয়েছে আর রাকেশ চণ্ডীগড়েও পৌঁছায়নি। তাহলে রাকেশ গেল তো কোথায় গেল? ওই দিন অমিত আর রাকেশের মধ্যে যে ঝামেলা হয়েছিল সেই ঝামেলা কি এতটাই বড় হয়ে উঠেছিল, এতটাই চরমে পৌঁছেছিল যে অমিতই শেষ পর্যন্ত রাকেশের ক্ষতি করে, নাকি রাকেশ কোনো বড় ষড়যন্ত্রের শিকার হয়েছিল? রাকেশ তাহলে কোথায় গায়েব হয়ে গেল? আসুন দেখা যাক। আরে বৌমা, এক গ্লাস জল দাও না। লক্ষণদা, একটু রাকেশ ভাইকে ডেকে দাও না। উনি বলছিলেন যে ওনাকে বাস স্ট্যান্ডে ছাড়তে হবে। কি বলছো তুমি? রাকেশ তোমায় ডেকেছে? ও তো চণ্ডীগড়ে আছে। আরে দাদা, আমাকে এক্ষুনি ফোন করেছিলেন আর বললেন যে তাড়াতাড়ি আসতে। রাকেশ ভাই, তোমায় বলছি না, এখানে তোমায় কেউ ডাকেনি, যাও এখান থেকে, যাও। আরে দাদা, ডেকেছে বলেই তো এসেছি। আচ্ছা, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে এক্ষুনি দেখাচ্ছি। এই দেখুন, একটু আগে আমার মোবাইলে উনি ফোন করেছিলেন। এই যে দেখুন, এই দেখুন। আরে এটা অমিতের নাম্বার, রাকেশের নয়। একদম ঠিক বলেছেন লক্ষণ বাবু, এটা অমিতেরই নাম্বার। অমিত আর রোহিত আমাদের পুলিশ টিমের সঙ্গে আছে। যখন অমিত আমাদের বলল যে রাকেশ 3 দিন ধরে নিখোঁজ। ইন্সপেক্টর স্যার, আমি গতকাল রাতে বাড়িতে গেছিলাম, কিন্তু ওখানে যা দেখলাম সেটা। কি এমন দেখেছিলে তুমি? কবিতা, দেখলে তো আমার বুদ্ধি কেমন, কিরকম বুদ্ধি খাটিয়েছি আমি। রানী করে রাখবো তোমায়, কেউ জানতেও পারবে না যে আমরা কি করেছি। কি বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। লক্ষণলাল, এবার তো বলে দে রাকেশ কোথায়, বল। ইন্সপেক্টর সাহেব, সব বলছি আমি আপনাকে। এটা সেই দিন থেকে শুরু হয়েছিল যেদিন আমি প্রথমবার কবিতাকে দেখি। সেই দিনই আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, আর ওকে পাওয়ার জন্য ওর বিয়ে আমার ছেলে রাকেশের সঙ্গে দিয়েছিলাম। আর তারপর অন্ধ হওয়ার নাটক করে কবিতাকে আমি আমার জালে ফাঁসিয়ে নিই। আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আর তারপর আমরা অমিতকে ভুল অভিযোগ দিয়ে ওকে বাড়ি থেকে বার করে দিই। আমাদেরকে আটকানোর জন্য সেখানে কেউ ছিল না। আমারও ওনার সঙ্গে থাকতে ভালোই লাগতো। আমার সব প্রয়োজনগুলোকে উনি মিটিয়ে দিতেন। কিন্তু সেদিন যখন রাকেশ অটো নিয়ে বাস স্ট্যান্ডে যায়, আমরা ভাবি যে ও চলে গেছে, কিন্তু আবার ফিরে এসেছিল। নির্লজ্জ! তাহলে এই অন্ধ হওয়ার নাটকটা তোমার ছিল? আরে আমার লজ্জা করে তোমাকে বাবা বলে রাখতে। আর তুমি, তোমাকে তো আমি ছাড়বো না।
এবার কি হবে? তারপর আমরা দুজনে ওর দেহটা বাড়ির পেছনে পুঁতে দিই। তোমাদের দুজনের লজ্জা হওয়া উচিত। শ্বশুর আর বৌমার সম্পর্ক এইভাবে বদনাম করলে তোমরা। যে অপরাধ তোমরা দুজনে করেছ তার শাস্তি তো তোমরা অবশ্যই পাবে। এবার বাকি জীবনটা তোমরা জেলেই কাটিও। লক্ষণলাল আর কবিতার সম্পর্ক সমাজের দৃষ্টিতে একটি অবৈধ সম্পর্ক ছিল। আর যখনই এই রকম সম্পর্ক পরিণতি পাওয়ার জন্য অন্যায়ের রাস্তা বেছে নেয়, তখন অপরাধ হয়েই থাকে। শুধুমাত্র শারীরিক খিদে মেটানোর জন্য একজন শ্বশুর এবং একজন বৌমা এক পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করে তোলে, আর দুজনে ষড়যন্ত্র করে এক নির্দোষের প্রাণ নিয়ে নেয়। আদালত লক্ষণলাল আর কবিতাকে আইপিসি ধারা 302 রাকেশকে খুন করার জন্য, আইপিসি ধারা 34 আর আইপিসি ধারা 102 অনুযায়ী হত্যায় একে অপরের সঙ্গ দেওয়া এবং প্রমাণ লোপাটের অভিযোগে দুজনকেই যাবজ্জীবন কারাবাসে সাজা শোনায়। এইরকম পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করে শ্বশুর আর বৌমার ঘৃণ্যকৃত কর্ম জেলের 4 দেওয়ালের মধ্যেই শেষ হয়ে যায়। এই জন্য আমরা তো আপনাদের এটাই বলবো, আমাদের সকলের উচিত ভারতীয় সংস্কৃতিকে সম্মান করা এবং তার মর্যাদা বজায় রাখা। আমাদের প্রত্যেকের সম্পর্কের পবিত্রতা বজায় রাখা উচিত। আমাদের এটা মনে রাখতে হবে যে আবার কোনো সম্পর্ক যেন কলঙ্কিত না হয়, আর নতুন করে যেন কোনো অপরাধ না হয়। ততক্ষণের জন্য আমি বিনয় আনন্দ আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আর থাকুন অ্যালার্ট, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট। জয় হিন্দ।